সারা বাংলাদেশে তার যে দলের ভিতরে আনরুলি লোকজন ঢুকে গেছে। এরা হয়তো গত 15 বছর আসলে অনেকেই বিএনপির সঙ্গে ছিলেন না, কিন্তু এই পট পরিবর্তন পরে অল অন এ সাডেন তারা হাইব্রিড বিএনপি হিসেবে, বা ওবায়দুল কাদের সাহেব যেটাকে কাউয়া বলতেন, কাউয়া আওয়ামী লীগ, তেমনি হাইব্রিড মুরগি বা কাউয়া যে প্রকৃতির যে সকল লোক বিএনপির নামধারী, সেই সমস্ত লোক বিএনপির মধ্যে ঢুকে গেছেন। 2 নম্বর হলো যে আওয়ামী লীগের কিছু বর্ণচোরা তারাও কিন্তু মানে ঢুকে গেছে বিএনপির মধ্যে, এবং স্থানীয় যারা লুটপাটের যে গোষ্ঠীটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলছে, ভীষণভাবে অতিষ্ঠ করে ফেলছে। তো এই জিনিসগুলো আমরা যারা সাধারণ আমজনতা, আমরা যেভাবে বুঝছি, বিএনপির হাইকমান্ডও বুঝছে। এখন থানা পুলিশ বলেন, ডিসি বলেন, এরা ওই স্থানীয়ভাবে যে টাউট বাটপার, এদের বেশিরভাগ লোকের সাথে মিলেমিশে তারা এই কাজ করছে। যারা অনেস্ট অফিসার তারা নীরবে সহ্য করছে, কান্নাকাটি করছে, আর যারা দুষ্ট চক্র তারা ওদের সাথে মিলেমিশে ভাগাভাগি করছে। এবং যারা, আপনি জানেন যে এই ডিসিএসপি নির্বাচন মানে মনোনয়ন একটা বিরাট অর্থ, হাজার হাজার কোটি টাকার অর্থ এখানে লেনদেন হয়েছে। এবং একজন ডিসি যদি সে অনেক টাকা দিয়ে নিয়োগ লাভ করে থাকে, তাহলে তো এই সময়টাতে তার টাকাটা তুলতে হবে। তো সেই টাকাটা তোলার জন্য সারা দেশে যে তাণ্ডব চলছে, সেই তাণ্ডবে প্রশাসনের কর্তা ব্যক্তি, একই সঙ্গে পাবলিকের মধ্যে যে সকলে যে নতুন হাইব্রিড কাউয়া টাইপের যে সব বাজে লোক হয়ে গেছে, এইগুলোর কারণে বদনামটা হচ্ছে কিন্তু বিএনপির, অন্য কারণে নেই। আর যা কর্ম ঘটছে এগুলোকে আবার 10 মুখে প্রচার করার জন্য আওয়ামী লীগ আছে, জামাত আছে, এনসিপি আছে। আবার যেখানে এনসিপি আছে সেখানে আবার তাদের অপকর্ম প্রচার করার জন্য বিএনপি আছে, অন্যান্য সবাই আছে। মানে এখানে আসলে ইউনাইটেডলি কোনো কিছু হচ্ছে না, যার যার অবস্থান থেকে একে অপরকে হেয় করার জন্য, ছোট করার জন্য প্রচারণা চালাচ্ছে। এবং এই অবস্থা যদি আর কিছুদিন চলতে থাকে, ভোটের মাঠে ভোট দেওয়ার মতো, ভোট চাওয়ার মতো কোনো অবস্থা থাকবে না বিএনপি। এবং বিএনপি এখানে যাদেরকে মনোনয়ন দেওয়া হবে, এবং আপনি জানেন যে আমাদের বা জনাব তারেক রহমান সাহেবের গুড বুকে যারা আছেন, রিজভী সাহেবের গুড বুকে যারা আছেন, তাদের জন্য আসলে এলাকা যাওয়াটাই অনেকের জন্য জীবন মরণ সমস্যা হয়ে যাবে, এবং এর একটা উদাহরণ আপনি, যে আমার যে নির্বাচনী এলাকা, এটা আপনি আপনারও বাড়ির, দেশের বাড়ি, আপনি দেখেছেন যে ডাকসুর ভিপি নুরুল হক নুরু, তিনিও সেখানে গিয়ে বেদম যাকে বলে লাঞ্ছনা এবং গঞ্জনার শিকার হয়েছেন। এখানে কিন্তু অন্য কোনো ঘটনা নয়। গন্ডগোলটা শুরু হয়ে গেছে দুটো বিষয় নিয়ে। এক এলাকার এক দুষ্ট বিএনপি নেতা বেশ কয়েকটি বিয়ে থা করেছে, আর এলাকাতে অপকর্ম করছে, চাঁদাবাজি করছে। তো ওটা নুরুর বাড়ির পাশের এলাকা। 2 নম্বর হলো ওখানে যারা সরকারি কর্মকর্তা, চান্দিনা ভিটিতে যেখানে 500-700 টাকা ফি হবে, সেখানে এক একটা ভিটিতে 30,000 টাকা করে ঘুষ নিয়ে সেখানে কোটি কোটি টাকা, গ্রাম্য একটা বাজারে কোটি কোটি টাকা তারা সে লেনদেন করছে। এর সঙ্গে রাজনৈতিক পান্ডা জড়িত, সরকারি কর্তা জড়িত, সবগুলি জড়িত। নুরু এটার বিরোধিতা করেছে। এই বিরোধিতা থেকেই প্রথমে শুরু, তারপরে সেটা আস্তে 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 এমন বিরোধী চলে গেছে, নাও ইসে ন্যাশনাল ইস্যু। যেখানে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে বলা হয় রাইট হ্যান্ড, যদি তার দলের বাইরে 1 নম্বর রাইট হ্যান্ড থাকে, সে রাইট হ্যান্ড হলেন জনাব নুরুল হক নুরু। এখন তিনি যে কোনো কারণ হোক, নুরুল হক নুরু, জনাব আন্দালিব রহমান পার্থ, জনাব ববি হাজ্জাজ, জোনায়েদ সাকি, বিএনপি তাদেরকে খুব সম্মান করছে, মোর দ্যান এনিথিং। এবং বিএনপির যেখানে আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো মানুষ, মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ এখানে নুরুর অফিসে গিয়ে তার সঙ্গে বৈঠক করছেন, দেখা সাক্ষাৎ করছেন। নুরুর লেভেলটা চিন্তা করেন, তার লেভেলটা, সে যদি বিএনপি ক্ষমতা আসে, সাপোজ টু বি অনেক বড় একটা মন্ত্রী হতে পারেন। আর নুরু যখন তার যে উত্থানটা হলো নুরুর, তখন নুরুর লোকজন তাকে দ্বিতীয় বঙ্গবন্ধু, নুরু নিজেও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, এইরকম তার একটা অ্যাম্বিশন। তো সেই অ্যাম্বিশনের জায়গায় যেখানে দল ক্ষমতা আসলে তিনি একটা মন্ত্রী হবেন, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য বড় কোনো মন্ত্রী, যেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে তার এরকম একটা বন্ধুত্ব সম লেভেলের সম্পর্ক, এবং যেখানে মানে তাকে সাহায্য করার জন্য জেলা বিএনপিকে নির্দেশ দেওয়া হয়েছে প্যাডের মাধ্যমে। তো সেই রকম একজন ভিভিআইপি পার্সন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যদি ধরা হয় বাংলাদেশে, জনাব নুরুল হক নুরু হলো জনাব তারেক রহমানের ছায়া, যা শ্যাডো।
এখন সেই তারেক রহমান সাহেবের শ্যাডোকে যদি তার নির্বাচনী এলাকাতে গিয়ে একটা ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের হাতে মানে লাঞ্ছিত হতে হয়, তাহলে আগামীতে যারা বিএনপির মনোনয়ন নিয়ে যাবেন, যেখানে রিজভী সাহেবের সিগনেচার আছে, ফখরুল সাহেবের সিগনেচার আছে, তাদের কপালে কি দুর্ভোগ আছে, কি শনির দশা আছে, এটা তো ইজিলি বোঝা যায়। তো এটা একটা টেস্ট কেস, এটা এখানে 300 সিটের একটা টেস্ট কেস, যেখানে ঈগল পাখি নুরুর যদি এই অবস্থা হয়, তাহলে অন্যান্য যারা মানে দলের সাধারণ অখ্যাত লোক, নুরু তো সারা বাংলাদেশে ওয়ার্ল্ডে চিনে, যেখানে তাকে ইসরায়েলের মোসাদ তাকে চিনে, তাকে রয়ের এজেন্ট বলা হয়, তাকে মানে দিল্লিতে তাকে নিয়ে আলাপ আলোচনা হয়, আমেরিকার অ্যাম্বাসেডর মানে তার সঙ্গে দেখা করতে আসে। এইরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একটা চরের মধ্যে ফেলে সেই বিএনপির যারা নেতাকর্মী তারা এইভাবে অপদস্থ করতে পারে। তো সেক্ষেত্রে বিএনপির কোনো একজন লোক মনোনয়ন নিয়ে সে ধরেন ওই যে এলাকাতে ধরেন চাঁদপুরে গেল, কচুয়াতে, কিংবা ধরুন ফেনীতে গেল, সাতকানিয়াতে গেল, এই এলাকাতে, তো তাদের অবস্থা যান নিয়ে টানাটানি লেগে যাবে সবার রীতিমতো। তো এই জিনিসটা বিএনপি বুঝতে পারছে। তো বুঝতে পারার জন্য তার জন্য আসলে একটা নির্বাচন প্লাস একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প, সাহায্য তাদের খুব বেশি দরকার। তো সেই দরকারের কারণেই তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই বৈঠকটি খুব জরুরি মনে করেছে। দ্বিতীয়ত হলো যে বিএনপি তো অনেক দিন ধরে ক্ষমতার বাইরে, সে 2006 থেকে মাজা ব্যথা হয়ে গেছে, পিঠ ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে, মানে ক্ষমতার একটা স্বাদ আহ্লাদ আছে, যেহেতু এরা তো একবার পেয়েছে, যে বাঘ একবার মাংস খেয়েছে, মানুষ খেকো বাঘ, ও বারবার মানুষ খাওয়ার জন্য তার যত ঝুঁকি নিতে হয় সে আসবেই। যারা একবার ক্ষমতার স্বাদ পেয়ে গেছে তাদের জন্য দ্বিতীয়বার ক্ষমতায় যাওয়াটা স্বপ্ন থাকবে, কামনা থাকবে, বাসনা থাকবে, এটা স্বাভাবিক। এখন বিএনপি যেখানে দেখছে যে জনগণ ভোট দেওয়ার জন্য যদি সুযোগ পায় তারাই ভোট পাবে, যেহেতু আওয়ামী লীগ নেই মাঠে, যদি এখানে পেশি শক্তি ব্যবহার করে সিল পিটানোর ব্যাপার হয়, আমাদের ধারে কাছে কেউ আসতে পারবে না। যদি রেজাল্ট তৈরি করার ব্যাপারে সবই তার। নির্বাচনের বাইরে বিএনপি কি আর কোনোভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে? নির্বাচন ছাড়া তো বিএনপির আর কোনোভাবে ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই, আর বিএনপি সেটা নিজেও জানে। এর কারণ হলো যে এখানে যে ইকুয়েশন এখন যা কিছু হয়, এতে বিএনপির মতো একটা রাজনৈতিক, এখানে আওয়ামী লীগেরও নির্বাচনের বাইরে আওয়ামী লীগের ক্ষমতা আসার কোনো পলিটিক্যাল পার্টির। তাহলে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করার প্রস্তাবটা কেন দিল? মানে আগ বাড়িয়ে তাদের দাবি ছিল ডিসেম্বর মানে ডিসেম্বর, তাই তো? এটা তো এই মূল বিষয়টা, এটা নিয়ে তো এখন বিতর্ক হচ্ছে, এটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে। মূল ব্যাপারটা হলো যে এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দাবিটা বিএনপি করেছে তাদের কাছে, তাই না? এটা আপনি যদি ধরেন, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিপ্লোম্যাসি এবং তার প্রজ্ঞা এবং তার সফলতা। কেননা সে তাদেরকে, যাকে বলা হয় একটা আলটিমেট টাইম, যে ডিসেম্বর মাসের বাইরে জানুয়ারি 1 তারিখে হলে চলবে না, ডিসেম্বরের 30 তারিখের মধ্যে হতে হবে। তো এরকম একটা এক্সট্রিম জায়গা থেকে তাকে টেনে নিয়ে তাদের মুখ থেকেই বের করছে যে ঠিক আছে আপনি ফেব্রুয়ারি মাসে দেন। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু নামতে হয়নি, তিনি তার কথায় প্রথম যেভাবে ছিলেন ওভাবেই আছেন। তিনি কিন্তু কখনো রেজিস্ট হননি, এক্সট্রিম হননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হতে পারে। তাহলে সেক্ষেত্রে তো মানে ফেব্রুয়ারি মাসে যদি প্রথমার্ধে হয়, এটা তো তার কথার ব্যত্যয় হয়নি। তো এখানে আসলে বিজয় যেটা হয়েছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে, বিজয় যেটা হয়েছে, প্রাথমিক বিজয়, এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন তাদের একটা কূটনৈতিক বিজয় হয়েছে। আর যেটা হলো বিএনপি যদি আত্মতৃপ্তি পেতে চায়, মনে মনে শান্তি পেতে চায়, যে তাহলে সে বলতে পারে যে না, উনি তো একেবারে প্রথমে জুনে বলছিলেন, আমরা শেষ ধরে নিয়েছি, এরপর সেখান থেকে আমরা তাকে জোর করে টেনে হিসড়ে একেবারে এপ্রিলে নেমে আনিয়েছি, এটা আমাদের সফলতা। আর আমাদের চূড়ান্ত সফলতা হলো আমাদের নেতার সঙ্গে উনি দেখা করার জন্য লন্ডন গেছেন এবং সেখানে গিয়ে নেতার কাছে গিয়ে তিনি নাকে খত দিতে বাধ্য হয়েছেন যে বাবারে, আর আমাকে এই বুড়া বসে আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে একটু মান সম্মান নিয়ে যেতে যান, বলেন কি করতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমাদের ফেব্রুয়ারি মাসেই দিয়ে দিলাম, জামাতে যেহেতু বলেছে আমি এর সমস্ত ঝামেলা যাতে চাই না। এটা হলো একেবারে 1 2 তে যেভাবে 2 যোগ 2 4 হয়, ওইরকম একটা সাধারণ সরল অঙ্ক যদি করেন তাহলে এইভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আপনি যদি চাণক্য নীতিতে যান, রাজনীতিতে নিতে চান, তো সেক্ষেত্রে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে প্রজ্ঞা, তার যে কৌশল, এখানে তিনি দেখিয়েছেন কলা, খাইয়েছেন মূলা,
অথবা এখানে তিনি মানে যা কিছু করেছেন এখানে পুরোটাই তার ক্যারিশমা, সেটা ইতিবাচক নেতিবাচক যাই বলেন না কেন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। জি, এখন ধরেন অনেকেই বলছেন যে আসলে যেই যৌথ বিবৃতিটা তারা দিয়েছে সেখানে সুনির্দিষ্ট করে তো বলা হয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখানে অনেকগুলো যদি আছে, কিন্তু আছে, অনেকগুলি ফ্যাক্টর আছে। হ্যাঁ, তো অনেক কিছু হতে পারে। আপনি জানেন যে মিয়ানমারে কিন্তু নির্বাচন আছে ডিসেম্বরে, এবং এইবার মিয়ানমারের নির্বাচনটি কে কেন্দ্র করে এই অঞ্চল অনেক উত্তপ্ত হওয়ার আশঙ্কা আছে, ভয়াবহ পরিস্থিতি হওয়ার আশঙ্কা আছে। সেই ক্ষেত্রে আমরা তো ডেফিনেটলি প্রভাবিত হব। আহ, ফেব্রুয়ারিতে কি নির্বাচন আদৌ হবে? না, এখানে হাইপোথেটিক্যাল মানে কোনো কথাবার্তা বলার কোনো সুযোগ নাই এই অ্যাট দিস মোমেন্ট। এর কারণ হলো আপনি জানেন যে প্রতিদিনই আমাদের অবস্থা বিশ্বের সাথে তাল রেখে পরিবর্তিত হচ্ছে। যেমন ধরুন এখন আমাদের দেশের ১ নম্বর সমস্যা মানে সেটা হলো অর্থনৈতিক সমস্যা, এবং যেভাবে জিডিপি এগুচ্ছে তাতে ২০২৬ সনের একেবারে শুরুর দিকে জানুয়ারি মাসের দিকে একটা ২০২৬ না ২৫ সনের আশ্বিন এবং কার্তিক মাসে, ভাদ্র এবং আশ্বিন, এই সময়টাতে একটা দুর্ভিক্ষের যে দাবানল বাংলাদেশে চালু হতে পারে, শুরু হতে পারে এই বছরে, মানে ২০২৫ সনে। আমি মনে করি এটা একটা আমাদের বাংলাদেশের প্রথম সমস্যা, এবং এই সমস্যা যদি শুরু হয়, ইলেকশন তো দূরের কথা, নিজের বাবার নাম মনে নেওয়ার মতো মানে অবস্থা কারো থাকবে না, যার যার অবস্থা শুরু হয়ে যাবে। এই সময়টাতে আমি মানে কতগুলো গ্রাম অঞ্চলে গিয়ে দেখি যেটা গত ৩০-৪০ বছরে আমি কখনো শুনিনি। সেখানে ডিম চুরি করার জন্য ডিম চুরি হচ্ছে, মানে মুরগির ডিম চুরি করার জন্য সংঘবদ্ধ গ্রামে চোর বের হয়ে যাচ্ছে। কোনো বাড়িতে কলা রাখা যাচ্ছে না, কোনো বাড়িতে মুরগি রাখা যাচ্ছে না। এরকম ছোট ছোট যে সিসকে চুরি, এটা এমন পর্যায়ে চলে গেছে এবং এটার জন্য পুলিশের জীবন হারাম হয়ে গেছে। তারপর শেষে সেই চোরেরা টর্চ লাইট নিয়ে গিয়ে বিভিন্ন যারা গৃহবধূ একসাথে চুরি ডাকাতি দুটো করছে, যেখানে পাচ্ছে চাকু ধরে কানের দুল কানের ইয়েটা খুলে নিয়ে যাচ্ছে। তো দুর্ভিক্ষ হলে এই জিনিসগুলো রীতিমতো কোন পর্যায়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না, যেটা 1974-এ ঘটেনি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বলি যে বিশ্বব্যাংক বলছে যে এই বছর জিডিপি হতে পারে 3.7। তো 3.7 ধরেন আমি 3.3 থেকে 4-এর মধ্যে জিডিপি রইল। আমরা যখন 1974-এর জিডিপির কথা যদি ধরি, যখন দুর্ভিক্ষ চলছিল বাংলাদেশে, এবং সেই দুর্ভিক্ষে বলা হয় যে প্রায় 2 মিলিয়ন 20 লাখ লোক মারা গেছে, ঠিক সেই সময়টাতে 6.5% ছিল জিডিপি। তো 6.5%, এবং ওই সময়টাতে কর্মহীন হয় না। এখন বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দেখেন আগের সেই 74-এর তুলনায় অর্ধেক জিডিপি, গত 10 মাসে 3 লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে, আর 30 লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে, মানে যারা দরিদ্র ছিল তারা একেবারে ছিন্নমূল হয়ে গেছে। এবং এর বেশিরভাগ নারী যারা নারী কর্মজীবী ছিলেন, এবং আরো প্রায় 28 লাখ লোক মানে বিশ্বব্যাংকের হিসেবে, সরকার হিসেবে তারা চাকরিচ্যুত হয়েছে। সো ইট ইজ এ প্রাইম প্রবলেম। তার সঙ্গে আবার দেখেন এখানে যে করোনা হিট করে ফেলেছে, আবার এই যে শুরু হলো অপ্রত্যাশিত ইরান এবং যাকে বলে ইসরায়েল যুদ্ধ। এবং এই ইরান ইসরায়েল যুদ্ধ, তারপরে আপনি আবার যেটা বললেন যে সামনে আবার মায়ানমারের যে পরিবেশ পরিস্থিতি, ফলে বাংলাদেশের এই যে রাজনৈতিক অবস্থা সবকিছু নির্ভর করছে অর্থনীতির উপর, বৈশ্বিক পরিস্থিতির উপর। এখানে সবকিছু এখন ইচ্ছা করলে তারেক রহমান সাহেব, ইচ্ছা করলে জামাত বা ইচ্ছা করলে ইনু সাহেবের উপরে নির্ভর করবে না আগামী দিনগুলোতে। ইট ইজ দ্য রিয়ালিটি। তাহলে এখন কি আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস তিনি আগামী যে নির্বাচনের কথা বলেছেন, এটা কি একটা জাতীয় সরকারের দিকে অগ্রসর হচ্ছে? এটা বলা যাচ্ছে না। আমি আপনাকে একটা কথা বলি, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, আমি সেই 14-15 সন থেকে বলে আসা শুরু করছি যে শেখ হাসিনাকে যেতে হবে টুডে অর টুমরো, এবং খুবই অবমাননাকরভাবে তাকে যেতে হবে। দিন যত যাবে অবমাননা এবং অস্বস্তির পরিমাণটা তার বাড়তে থাকবে।